Assalamu alaikum. Welcome everybody to the session. Today I am going to conduct. So you know the name of the course is Principles of Insurance and Takaful. তো এই কোর্সের আগে তোমাদের সাথে দুইটি ক্লাস হয়েছে। তো আজকে আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে তো বিগত সপ্তাহে এবং এই সপ্তাহে ক্লাস হচ্ছে না, তো অফলাইনে অন্তত একটি ডিসকাশন তোমাদের সাথে দিয়ে দিই যাতে করে তোমরা দেখে নিতে পারো। তো এটি হয়তো ইন্টারেক্টিং সেশন হবে না, কারণ তোমরা কোশ্চেন করতে পারবে না, বাট আফটার লিসেনিং দ্য সেশন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন সো রাইট ডাউন দ্য কোশ্চেন অর ইউ ক্যান মেক ইউর কোশ্চেন ইন দ্য নেক্সট অনলাইন ক্লাস। তো এনিওয়ে টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ইন্স্যুরেন্স কন্ট্যাক্ট। এর আগে তোমাদের সাথে আলাপ হয়েছে, তোমরা হয়তো মনে করতে পারবে ইন্স্যুরেন্সের ডেফিনেশন। আমরা এভাবে বলেছিলাম যে ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্যাক্ট বিটুইন টু পার্টিস। হেয়ার টু পার্টিস বলতে একটি পার্টি হলো ইন্স্যুরার এবং আরেকটি পার্টি হলো ইনসিওর্ড। এই দুইটা পার্টির মধ্যে একটি কন্ট্রাক্ট, যেখানে ইন্স্যুরার উইল আন্ডারটেক টু মেক দ্য পেমেন্ট or to compensate the insured as against the payment of premium at the time of loss. তার মানে ইন্স্যুরার or the company ইনসিওর্ডকে বা ক্লায়েন্টকে পেমেন্ট করবে কোনো লসের ক্ষেত্রে, কখন যদি কোনো লস অ্যারাইজ করে যেটি আনসার্টেন, মানে লস আনসার্টেন বাট পেমেন্ট ইজ সার্টেন। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা যেই অ্যামাউন্টের পলিসি কিনবো সেই অ্যামাউন্ট অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে, কিন্তু এই পেমেন্ট পাওয়ার জন্য যে কাজটি বাধ্যতামূলক সেটি হলো রেগুলারলি প্রিমিয়াম পেমেন্ট করে যাওয়া, অর্থাৎ প্রিমিয়ামের টাকাটা ইনস্টলমেন্ট হিসেবে রেগুলারলি পেমেন্ট করা। যদি এখানে কোনো ঘাটতি থাকে, মিস হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাভ রাইট টু ডিনাই দ্য মেক পেমেন্ট। তো আশা করি তোমরা ইন্স্যুরেন্সের ডেফিনেশন বুঝেছো। তো আমরা আজকে এলিমেন্টস অফ কন্ট্যাক্ট নিয়ে আলাপ করব, যে একটি ইন্স্যুরেন্স কন্ট্যাক্ট হতে হলে যে এলিমেন্টসগুলি থাকতে হয় সেই এলিমেন্টসগুলি নিয়ে আমরা আলাপ করব। তো প্রথমত যে কোনো কন্ট্যাক্টের ক্ষেত্রেই জেনারেল এলিমেন্টসগুলি থাকে, এটি সোশ্যাল কন্ট্যাক্ট হোক, এটি বিজনেস কন্ট্যাক্ট হোক, আর এনি কাইন্ড অফ কন্ট্যাক্ট, কিছু জেনারেল এলিমেন্টস রয়েছে, সেটা তোমরা হয়তো অন্যান্য কোর্সেও শিখেছো। তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও সেই জেনারেল এলিমেন্টসগুলি রয়েছে। এর মধ্যে এই জেনারেল এলিমেন্টসের মধ্যে আমরা জানি প্রথমত যে এগ্রিমেন্ট থাকতে হবে, লিগ্যাল কনসিডারেশন থাকতে হবে, কম্পিটেন্ট টু মেক কন্ট্যাক্ট থাকতে হবে, ফ্রি কনসেন্ট, লিগ্যাল অবজেক্ট, এই বিষয়গুলি তো মাস্ট। তার মানে ইফ ইউ ওয়ান্ট টু মেক অ্যান ইন্স্যুরেন্স কন্ট্যাক্ট অ্যাট ফার্স্ট দেয়ার শুড বি অ্যান এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট বলতে এক পার্টি অফার দিবে এবং আরেক পার্টি অ্যাকসেপ্ট করবে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স উইল মেক অ্যান এগ্রিমেন্ট। তো এখানে ক্লায়েন্ট, তুমি যদি কোনো পলিসি কিনতে চাও সেক্ষেত্রে ইউ আর অফারিং টু দ্য কোম্পানি অ্যান্ড কোম্পানি অ্যাকসেপ্ট ইউর অফার, সো দেয়ার ইজ এ এগ্রিমেন্ট। তো এখানে এই অফার আছে এবং অ্যাকসেপ্টেন্স রয়েছে। সেকেন্ডলি লিগ্যাল কনসিডারেশন থাকতে হবে। এখানে লিগ্যাল কনসিডারেশন বলতে এখানে প্রিমিয়াম পেমেন্ট করতে হয়, শুধু এগ্রিমেন্ট হলেই তো চলবে না, প্রিমিয়াম পেমেন্ট করতে হয়, সো দ্যাট ইজ দ্য লিগ্যাল কনসিডারেশন। অ্যান্ড কম্পিটেন্ট টু মেক কন্ট্যাক্ট বলতে তোমার 18 বছর হতেই হবে, ইউ শুড বি মেজর নট ইন মাইনর, তার মানে বিলো 18 ক্যানট মেক ইন কন্ট্যাক্ট। অ্যান্ড ফ্রি কনসেন্ট, এখানে জোর জবরদস্তি করে কন্ট্যাক্ট করা যাবে না, এখানে ফ্রি কনসেন্ট থাকতে হবে। কেউ যদি তোমার বন্ধু তোমাকে প্রেশারাইজ করে তোমার একটা পলিসি কিনতেই হবে, তুমি জোর করে তোমাকে পলিসি কেনালো, এটা আসলে এগ্রিমেন্ট হয় না। তোমার ফ্রি কনসেন্ট থাকতে হবে, ফ্রি উইল থাকতে হবে। অ্যান্ড লিগ্যাল অবজেক্ট, এটা অবশ্যই মানুষের লাইফ হোক, কোনো প্রপার্টি হোক, এটা লিগ্যাল হতে হবে। লাইফ যে লিগ্যাল এটি নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নাই, কিন্তু প্রপার্টি লিগ্যাল কিনা এ নিয়ে হয়তো কনফিউশন থাকতে পারে, কারণ তুমি ওন করো কিনা, এটা চুরি করা, ওটা লিগ্যালি এটা মানে ওন করার মতো কোনো পরিস্থিতি আছে কিনা, সো সেটিও দেখতে হবে। তো এই এলিমেন্টসগুলি যদি ফুলফিল করে তাহলে দিজ আর দ্য এলিমেন্টস অফ জেনারেল কন্ট্যাক্ট। এটি হলো আমরা ইন্স্যুরেন্স কন্ট্যাক্টের 1 নম্বর পয়েন্ট বা এলিমেন্টসের 1 নম্বর পয়েন্টস। তো এরপরে 2 নম্বর পয়েন্টে আমরা আলাপ করব ইন্স্যুরেবল ইন্টারেস্ট। ইন্স্যুরেবল ইন্টারেস্টটা কি, এটি তোমাদের অবশ্যই জানতে হবে এবং ভালোভাবে মনে রাখতে হবে যে হোয়াট ডাজ ইন্স্যুরেবল ইন্টারেস্ট মিন। ইন্স্যুরেবল ইন্টারেস্ট ইজ আ পিকুনিয়ারি রিলেশনশিপ। পিকুনিয়ারি রিলেশনশিপ বলতে আমরা এখানে যেটি বুঝবো সেটি হলো একটি ইকোনমিক রিলেশনশিপ বিটুইন দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড দ্য ইনসিওর্ড।
মানে পলিসি হোল্ডার, যে পলিসি হোল্ডার যে ক্লায়েন্ট তার সাথে এই যে যার উপরে পলিসি কেনা হবে এর সাথে একটা রিলেশন থাকতে হবে। তার মানে তুমি যদি তোমার প্রপার্টির উপরে পলিসি কিনতে চাও তাহলে তোমার প্রপার্টির সাথে তোমার রিলেশন কি, এটি অবশ্যই রিলেশনশিপ এরকম হতে হবে যে প্রপার্টি ক্ষতিগ্রস্ত হলে তুমি ক্ষতিগ্রস্ত হও। তো যদি এরকমের রিলেশনশিপ থাকে সেটাকেই আমরা বলছি ইন্স্যুরেবল ইন্টারেস্ট। তার মানে ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকবে না অন্যের প্রপার্টির প্রতি। তোমার ভাইয়ের প্রপার্টি যদি তোমাকে বলা হয় যে তুমি পলিসি কিনো, তোমার ভাইয়ের প্রপার্টির উপরে তুমি পলিসি কিনতে পারবে না। বিকজ কারণটা কি, কারণ ইট ডাজ নট ফুলফিল দ্য elements of contract, that is the insurable interest. So if you want to make a contract you need to fulfill the condition, that is the insurable interest. এবং এই ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকার জন্য কয়েকটি কন্ডিশন ফুলফিল করতে হয়, এই চারটি কন্ডিশন মূলত। এর মধ্যে নাম্বার 1, দেয়ার মাস্ট বি সাবজেক্ট ম্যাটার টু বি ইনশিওর্ড। তুমি যে পলিসি কিনবে, কিসের উপরে পলিসি কিনবে, একটি সাবজেক্ট ম্যাটার থাকতে হবে। ফর এক্সাম্পল, যে আমি লাইফ পলিসি কিনবো তাহলে সাবজেক্ট ম্যাটার কি, লাইফ। আমি যদি বলি যে আমি ফায়ার পলিসি কিনবো তাহলে সাবজেক্ট ম্যাটার কি, সাবজেক্ট ম্যাটার হলো প্রপার্টি, মানে যার উপরে আমি ফায়ার পলিসি কিনবো। আমি একটি মেরিন পলিসি কিনবো, সাবজেক্ট ম্যাটার কি, হতে পারে গুডস, হতে পারে কার্গো, হতে পারে ভেসেল, এনিথিং। তো এই যে যার উপরে আমি পলিসি কিনবো তাকেই বলে সাবজেক্ট ম্যাটার। তো যদি আমরা ইন্স্যুরেন্স পলিসি কিনতে চাই প্রথমত আমাকে দেয়ার শুড বি আ সাবজেক্ট ম্যাটার টু বি ইনশিওর্ড। অ্যান্ড সেকেন্ডলি, এই সাবজেক্ট ম্যাটারের সাথে তোমার রিলেশনশিপ শুড বি মনিটরি রিলেশন, তার মানে ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ শুড বি দেয়ার। তার মানে তোমার সাথে এই সাবজেক্ট ম্যাটারের রিলেশনশিপটা হতে হবে মনিটরি আর ইকোনমিক রিলেশনশিপ। এবং এই মনিটরি রিলেশনশিপটা হতে হবে এরকম যে ইট শুড বি রেকগনাইজড বাই ল। তার মানে নাম্বার 3 হলো ইট শুড বি রেকগনাইজড বাই ল। এই রিলেশনশিপ, তার মানে কেউ যদি চুরি করে বলে এটা আমার প্রপার্টির উপরে আমি পলিসি কিনবো তাহলে হবে না, বিকজ দিস ওনারশিপ ইজ নট রেকগনাইজড বাই ল। তো এরকমের রিলেশনশিপ, এটি আর্থিক মূল্যে যেমনি এটিকে আমাদেরকে ম্যাটার করতে হবে, তেমনিভাবে এটি লিগালি অ্যাপ্রুভাল থাকতে হবে। অ্যান্ড ফোর্থলি, দ্য রিলেশনশিপ শুড বি সাচ দ্যাট if the subject matter does not exist then the policy holder will be financially affected. তার মানে এই রিলেশনশিপটা এমন রিলেশনশিপ, যদি এই সাবজেক্ট ম্যাটার ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই পলিসি হোল্ডার অবশ্যই ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হবে। মনে করো তোমার ভাইয়ের প্রপার্টি, সেক্ষেত্রে ভাইয়ের প্রপার্টি যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তোমার হয়তো আর্থিকভাবে ক্ষতি হচ্ছে না, যদি তোমার মন খারাপ হচ্ছে, বাট আর্থিকভাবে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ না। তার মানে এটা তোমার সাথে এই প্রপার্টির সাবজেক্ট ম্যাটার বা ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ নাই। তাহলে রিলেশনশিপ এরকম হতে হবে যাতে করে এর ক্ষতি হলে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হও এবং সেই ক্ষতিটা হতে হবে ফাইন্যান্সিয়াল লস। তো এই যে চারটি কন্ডিশন বললাম কি কি, নাম্বার 1, দেয়ার শুড বি সাবজেক্ট ম্যাটার টু বি ইনশিওর্ড। সেকেন্ডলি আমরা কি বললাম, যে এই রিলেশনশিপ বিটুইন দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড দ্য পলিসি হোল্ডার শুড বি মনিটরি রিলেশনশিপ। অ্যান্ড থার্ডলি আমরা বলেছি দ্য রিলেশনশিপ শুড বি রেকগনাইজড বাই ল। আর ফোর্থলি আমরা বললাম দ্য রিলেশনশিপ শুড বি সাচ দ্যাট ইফ দ্য সাবজেক্ট ম্যাটার ইজ রুইন্ড or is there is any hamper of the subject matter then the policy holder will be financially affected. তো এরকমের রিলেশনশিপ হতে হবে। এই যে চারটি কন্ডিশন বললাম এটি ফুলফিল করলে তাহলে আমরা বলতে পারি যে ইউ হ্যাভ ইন্স্যুরেবল ইন্টারেস্ট অন দিস প্রপার্টি অর অন দিস সাবজেক্ট ম্যাটার। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ যে হোয়াট ইজ ইন্স্যুরেবল ইন্টারেস্ট। তাহলে তোমরা মনে রাখবে যে ইন্স্যুরেবল ইন্টারেস্ট বলতে কি বোঝায় এবং এই চারটি কন্ডিশন কি, যেটি ফুলফিল করলেই আমরা বলতে পারবো যে তোমার এই সাবজেক্ট ম্যাটারের উপর ইন্স্যুরেবল ইন্টারেস্ট রয়েছে। নাম্বার 3 আলাপ করবো এবার আমরা, সেটি হলো আটমোস্ট গুড ফেইথ। তার মানে আটমোস্ট গুড ফেইথ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট হয় না। এটি যে কোনো কন্ট্যাক্টের ক্ষেত্রেই এই বিষয়টি
প্রযোজ্য। যেমনি সোশ্যাল কন্ট্যাক্টের ক্ষেত্রেও তো আটমোস্ট গুড ফেথ না থাকলে কন্ট্যাক্ট হয় না। তুমি কারোর সাথে কোনো প্রোডাক্ট কেনাবেচা করবে, আটমোস্ট গুড ফেথ থাকতে হবে। তুমি যদি মনে করো সে আমাকে ফাঁকি দিবে, তাহলে তো আর তুমি ট্রানজ্যাকশনে যাবে না। তেমনি ইফ ইউ ডোন্ট হ্যাভ ট্রাস্ট অন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, দেন ইউ উইল নট গো ফর পারচেজিং পলিসি। সো দেয়ার শুড বি utmost good faith, and the same way the insurance company should have trust on you, because সে যদি মনে করে you can make any forgery, তুমি যদি আগুন লাগিয়ে দাও অথবা কোনো মিথ্যা বলো, তাহলে তো আসলে ট্রাস্ট থাকলো না। তো এখানে দুই পার্টিকেই এখানে বিশ্বাস করতে হবে এবং এটি হতে হবে আটমোস্ট গুড ফেথ, মানে সর্বোচ্চভাবে চূড়ান্তভাবে এই বিশ্বাসটি করতে হবে। যেমনি তুমি যদি বিয়ে করার ক্ষেত্রে পাত্রীকে বিশ্বাস করতে না পারো, তাহলে তো বিয়ে হবে না। তার মানে এটা যে কোনো কন্ট্যাক্টের ক্ষেত্রেই এই বিশ্বাসের বিষয়টি থাকে, এবং ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ইন ইন্স্যুরেন্স কন্ট্যাক্ট also. So in case of insurance contract, both party, that means the insurer and the insured, should have trust on each other. এবং আমি ক্ষতিগ্রস্ত হলে তখনই তো বলবো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, না হয়ে তো বলবো না। তো এই বিশ্বাসটা ইন্স্যুরেন্স কোম্পানির করতে হবে পলিসি হোল্ডারকে। ইন দ্য সেম ওয়ে দ্য পলিসি হোল্ডার শুড হ্যাভ ট্রাস্ট ইন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, যে আমি যদি ক্ষতিগ্রস্ত হই তখন তো কোম্পানির কাছে টাকা চাইবো, আমার ক্ষতি পূরণের জন্য আমি অ্যাপ্লিকেশন করব, দাবি করব, তখন ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে পেমেন্ট করবে। এতটুকু বিশ্বাস দুই পার্টিকে করতে হবে। এটা যদি না করে তাহলে তো আসলে আমাদের কন্ট্যাক্ট হবে না। তো দিস ইজ দ্য থার্ড পয়েন্ট, আটমোস্ট গুড ফেথ। এখন আমরা ফোর্থ পয়েন্টে যাব, দ্যাট ইজ দ্য প্রিন্সিপালস অফ ইনডেমনিটি। প্রিন্সিপালস অফ ইনডেমনিটি এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এটি তোমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ ইনডেমনিটি এমন একটি বিষয় যে এখানে যতটুকু ক্ষতি হয় শুধু ততটুকু, দ্য সেম অ্যামাউন্ট ইজ কম্পেনসেটেড। দ্যাট মিনস ইফ ইউ পারচেজ 1 লাখ টাকা পলিসি এবং তোমার ক্ষতিগ্রস্ত আগুনে হয়তো পুড়ে গেল, সেটি ক্যালকুলেট করে দেখা গেল 60,000 টাকা অফ দিস প্রপার্টি ইজ ড্যামেজড, দেন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল অনলি কম্পেনসেট 60,000 টাকা। তোমার পলিসি ছিল কিন্তু 1 লাখ, 1 লাখ টাকার পলিসি কিনেছো এবং কোনো কারণে আগুন লেগেছে, পুড়ে গেছে এবং সেটি ক্যালকুলেট করে দেখা গেল 60,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে কত টাকা পেমেন্ট করবে? 60,000, 1 লাখ টাকা কিন্তু নয়। কারণ কি? বিকজ অফ দিস প্রিন্সিপাল অফ ইনডেমনিটি। তাহলে প্রিন্সিপালস অফ ইনডেমনিটির মূল কথা কি? মূল কথা হলো যে তোমাকে আগের অবস্থানে ফিরিয়ে দেয়া, অর্থাৎ বিফোর দ্য লস whatever your financial position was, the insurance company will give you back, সেই পজিশনে তোমাকে সেট ইউ ব্যাক, সেখানে তোমাকে ফিরিয়ে দেবে। তোমার আগের পজিশন বলতে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অফ ইউ অর ইউর বিজনেস, and after the loss the insurance company will compensate the same amount. That means you go back to that financial position. সো তোমার কোনো ক্ষতি হয়নি। বিষয়টি এরকম যে আমি বিজনেস করতেছিলাম, আমার বিজনেসের হঠাৎ করে 50,000 টাকা লস হয়েছে, তো কোম্পানি আমাকে 50,000 টাকা দিয়ে দিল। তার মানে কি? মানে হলো আমি যেই অবস্থানে ছিলাম আমি সেখানেই আছি, আমার কোনো লস হয়নি। সো এই প্রিন্সিপাল কি বলা হয়? প্রিন্সিপালস অফ ইনডেমনিটি। এটি তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল এবং এর উপরে ভিত্তি করে ইন্স্যুরেন্স কোম্পানি তার পেমেন্ট করে থাকে। কত টাকা পেমেন্ট করবে এই প্রিন্সিপালের উপরেই সেটি নির্ধারিত হয়ে থাকে। দেন এরপরে আমরা যেটা আলাপ করব নাম্বার 5, সেটি হলো ডাকট্রাইন অফ সাবরোগেশন। ডাকট্রাইন অফ সাবরোগেশন এটি প্রিন্সিপালস অফ ইনডেমনিটির সাথে রিলেটেড এজন্য কারণ ইনডেমনিটিতে আমরা বলেছি তোমাকে আগের ফাইন্যান্সিয়াল পজিশন ফিরিয়ে দিবে, তার মানে যতটুকু ক্ষতি হয়েছে দ্য সেম অ্যামাউন্ট উইল বি কম্পেনসেটেড। এরপরে যদি কোনো কিছু রিকভারি থাকে, কোনো স্যালভেজ ভ্যালু থাকে, এটিকে নিবে, এটি একটি বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে এই অ্যাকর্ডিং টু দিস পলিসি, সো দ্য ওনারশিপ অফ দ্য salvage value or the remaining amount is belongs to the company.
আচ্ছা, আমি একটু ক্লারিফাই করি। মনে করো তুমি 1 লক্ষ টাকার পলিসি কিনেছো, এটি আগুন লেগে পুড়ে গিয়েছে, কত আগেই আমরা বলেছি 60,000 টাকা ক্যালকুলেট করে দেখা গেল, এবং কোম্পানি তোমাকে 60,000 টাকা দিয়ে দিল, তাহলে তোমার তো কম্পেনসেশন হয়ে গেল, মানে ক্ষতিপূরণ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই যেই প্রপার্টি বা যেই গুডস আগুনে পুড়ে গেল, এই ধ্বংসাবশেষ এগুলি তো আবার বিক্রি করা যায় অনেক সময়। তো আমরা মনে করো এটি বিক্রি করে এখান থেকে 5,000 টাকা আমরা রিকভারি পেয়েছি। এই ধ্বংসাবশেষ, পোড়া জিনিসপত্র এগুলি বিক্রি করে 5,000 টাকা পেয়েছি। তাহলে এখন খেয়াল করো, তুমি যদি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে 60,000 টাকা পাও, তাহলে তো তোমার ক্ষতিপূরণ হয়ে গেল। আর এই যে 5,000 টাকা এখন তুমি আবার পেয়েছো এই ধ্বংসাবশেষ থেকে, তাহলে তো 5,000 টাকা তোমার লাভ হলো। এ কারণে অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রাইন অফ সাবরোগেশন এই 5,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে যাবে। তো এটি কিভাবে নিয়ে যাবে? আফটার কম্পেনসেশন তোমাকে 60,000 টাকা পেমেন্ট করে দিয়ে দিল, এখন যা আছে এগুলি ইন্স্যুরেন্স কোম্পানির, সে এটা তখন এগুলি সেল করে সে নিয়ে যাবে, তুমি আর পাবে না। এটি এভাবে হতে পারে। আরেকটি ওয়েতে হতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি বললো, আচ্ছা আপনার তো আগুনে পুড়ে গেছে, আমি 60,000 টাকা আপনাকে দিব। বিফোর দ্যাট আপনি দেখেন এগুলি, এই যে স্যালভেজ ভ্যালু রয়েছে এগুলি বিক্রি করে কত টাকা পান। তুমি হয়তো এগুলি বিক্রি করে বা এস্টিমেট করে অকশনে দিয়ে বললে যে এটি 10,000 টাকা এখান থেকে পাওয়া যাবে। তখন ইন্স্যুরেন্স কোম্পানি বললো যে ওকে ফাইন, আপনি ওই 10,000 টাকা ওখান থেকে রিকভারি করেন, আর আপনাকে আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আপনার 60,000 টাকা হয়ে গেল। তো এভাবেও হতে পারে। দ্যাট মিনস দ্য অ্যাকর্ডিং টু দিস সাবরোগেশন প্রিন্সিপাল, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল টেক ব্যাক এনি স্যালভেজ ভ্যালু অর এনি রিকভার্ড ভ্যালু আফটার দ্য কম্পেনসেশন আর ফুললি কম্পেনসেশন। তো আমরা এইখানে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করে এটি মনে রাখতে হবে যে ইন্স্যুরেন্স থেকে কোনো ধরনের কোনো প্রফিট নাই, অনলি কম্পেনসেশন রয়েছে, বিকজ ইট ইজ দ্য রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক। ওকে ফাইন। এরপরে আমরা আলাপ করবো নাম্বার 6, সেটি হলো ওয়ারেন্টি। ওয়ারেন্টি সম্পর্কে তোমাদের যে জেনারেল আইডিয়া রয়েছে, ওয়ারেন্টি বলতে অনেকে বলে থাকে আফটার সেলস সার্ভিস, কিন্তু এটি কিন্তু আমরা এখানে আফটার সেলস সার্ভিস বলছি না। তাহলে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওয়ারেন্টি বলতে কি বোঝায়? ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওয়ারেন্টি বলতে ডিফারেন্ট মিনিং। সেই মিনিংটা কি এটি সবার মনে রাখতে হবে। ডিফারেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, ওয়েদার ইট ইজ স্টেটেড, এক্সপ্রেসড অর ইমপ্লাইড। যে ধরনের টার্মস কন্ডিশন থাকে এগুলি এক্সপ্রেসড থাকে অথবা কখনো ইমপ্লাইড থাকতে পারে, এই টার্মস কন্ডিশনগুলিকে বলা হয় ওয়ারেন্টিস। এটি মনে রাখতে হবে যে কখনো কখনো অনেক কিছু বলা থাকে, লিখিতভাবে টার্মস কন্ডিশন থাকে, এবং কখনো কিছু বলা থাকে না, বাট ইন জেনারেল আর পাবলিক নলেজ হিসেবে কিছু থাকে যেগুলি আমাদের বুঝে নিতে হয়, সেগুলিকে ওয়ারেন্টি বলে। এই যাবতীয় টার্মস কন্ডিশনকে আমরা এক কথায় ওয়ারেন্টি বলছি। এরপরে আমরা যে নাম্বার 7 যে পয়েন্টটি আলাপ করব সেটি হলো প্রক্সিমেট কজ। প্রক্সিমেট কজটি কি? প্রক্সিমেট কজ ইজ দ্য রিয়েল কজ অর দ্য এফিশিয়েন্ট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখন ধরলাম এটি হলো লাইফ ইন্স্যুরেন্স, তাহলে এই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে মারা যাওয়ার কারণ কি? মারা যাওয়ার কারণ হতে পারে অ্যাক্সিডেন্ট, হতে পারে সুইসাইড, হতে পারে রোগে, বা হোয়াট এভার দ্য রিজন। তো এখানে এই যে রিয়েল রিজন, এইটাকে আইডেন্টিফাই করাটাই হলো প্রক্সিমেট কজের অবজেক্টিভ। তার মানে কেউ একজন মারা গেল, ইন্স্যুরেন্স কোম্পানি উইল আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য বেসিক রিজন অফ দিস ডেথ, এবং সেটি কী কারণে হয়েছে সেটি খুঁজে বের করাই হলো ইন্স্যুরেন্স কোম্পানির এখানে অবজেক্টিভ, যে সেটি খুঁজে বের করবে। তো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটি গেল, এবং যদি আমরা প্রপার্টির ক্ষেত্রে বলি যে আগুন লেগেছে, আচ্ছা আগুন লাগার মূল কারণটি কী ছিল? এটি কি কেউ ইন্টেনশনালি সেট ফায়ার করেছে, নাকি এটি অ্যাক্সিডেন্টালি হয়েছে? হোয়াট ইজ দ্য রিজন, এটি ইন্স্যুরেন্স কোম্পানি উইল আইডেন্টিফাই অর ইনভেস্টিগেট, এবং এটি আইডেন্টিফাই করার জন্য সে ইনভেস্টিগেট করবে। ইনভেস্টিগেট করে দেন এটি কনফার্ম হতে হবে যে হোয়াট ইজ দ্য মেইন রিজন অর দ্য বেসিক রিজন অফ দিস অ্যাক্সিডেন্ট। সো এটি হলো মূলত এই প্রক্সিমেট কজ। তাহলে আমরা কি বুঝলাম? সহজ কথা, প্রক্সিমেট কজের মাধ্যমে মূল কারণটি খুঁজে বের করা হয়, যে কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, কী কারণে এই ব্যক্তি মারা গিয়েছে, যে লসটি হলো সেই লসের মূল কারণটি কি সেটি আইডেন্টিফাই করাই হলো প্রক্সিমেট কজ।
এরপরে আর দুটি পয়েন্ট রয়েছে, আমরা সেই দুটি আলাপ করব। নাম্বার 8 হলো অ্যাসাইনমেন্ট অর ট্রান্সফার অফ ইন্টারেস্ট। তার মানে আমি যদি ইন্স্যুরেন্স পলিসি কিনি এবং কখনো চাই যে এই পলিসি আমার নামে রাখবো না, এটি অন্য কারোর নামে, আমার নমিনিকে এটি ট্রান্সফার করে দেবো বা অন্য কোনো ব্যক্তিকে ট্রান্সফার করে দেবো, সেটি করা যেতে পারে এবং সেটিকেই বলা হয় অ্যাসাইনমেন্ট অর ট্রান্সফার অফ ইন্টারেস্ট। তার মানে আমি যদি এই পলিসি কিনি, পলিসি কেনার পরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই টাকাটা কে পাবে? আমি পাবো। আচ্ছা, আমি সেক্ষেত্রে এখানে অন্য কাউকেও ট্রান্সফার করে দিতে পারি যে অ্যাক্সিডেন্ট হলে এই টাকাটা অমুক ব্যক্তি পাবে। তার মানে নমিনি তো থাকতেই হবে, অনেক সময় এই নমিনি ছাড়াও ইন্টারেস্ট ট্রান্সফার করা যেতে পারে। নাম্বার 9 হলো রিটার্ন অফ প্রিমিয়াম। রিটার্ন অফ প্রিমিয়াম বলতে এটি তোমাদের একটি জেনারেল কোশ্চেন, অনেক সময় তোমরা এটি করেছো যে আমি তো প্রিমিয়াম দিয়ে গেলাম বছরের পর বছর, এরপরে আমি মারা গেলাম না অথবা কোনো অ্যাক্সিডেন্ট হলো না, তাহলে কি প্রিমিয়ামটা ফেরত দিবে? জেনারেল আনসার হলো না, প্রিমিয়াম ফেরত দিবে না, কিন্তু এটি ইন স্পেশাল কেসেস এই প্রিমিয়াম ফেরত দিতে পারে। সেক্ষেত্রে দেয়ার শুড বি অ্যান এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট বলতে যখন আমরা ইন্স্যুরেন্স কন্ট্যাক্ট করব, এই কন্ট্যাক্ট করার সময় যদি এরকমের কোনো টার্মস থাকে যে যদি মারা না যায়, যদি অ্যাক্সিডেন্ট না হয়, দেন ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়ামের টাকাটা ফেরত দেবে। এই কন্ডিশন থাকলে সেক্ষেত্রে আমরা প্রিমিয়ামের টাকা ফেরত পাবো। এটাই হলো রিটার্ন অফ প্রিমিয়াম। তো এটি অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট এটি হয়ে থাকে। তো দিস ইজ দ্য প্রিন্সিপালস। আমরা 9টি প্রিন্সিপাল আলাপ করেছি, তোমরা এগুলি মনে রাখবে। এই প্রিন্সিপালগুলির উপরে বেস করেই মূলত ইন্স্যুরেন্স বিজনেস রান করে থাকে এবং ইন্স্যুরেন্স বিজনেস রান করার জন্য এই প্রিন্সিপালগুলি হলো মূল ভিত্তি। এজন্য এগুলি আমাদের জানা জরুরি। তোমাকে যদি পরবর্তীতে কোশ্চেন করা হয় হোয়াট ইজ প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি, তোমাকে বলতে হবে। হোয়াট ইজ প্রিন্সিপালস অফ আটমোস্ট গুড ফেইথ, তোমাকে বলতে হবে। তো আমি তো আলাপ করলাম তোমাদের, তো একটু ডিটেলস তোমরা বইয়ে পড়ে নিবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা তো পরে আমার সাথে অনলাইন ক্লাসে আবার আলাপ করতে পারবো আমরা। তো এর আগে তোমাদের সাথে যে ক্লাসগুলি নিয়েছি সেখানে তো যেহেতু ইন্টারেক্টিভ সেশন থাকতো, ওটি তোমরা সাথে সাথেই কোশ্চেন করে বুঝে নিতে। তো আমি এখানে শুধু আলাপ করেছি, হয়তো তোমরা শুনেছো, তোমাদের কোশ্চেন থাকলে করতে পারোনি, পরবর্তীতে সুযোগ থাকবে কোশ্চেন করার। আর এই ক্লাসটি নিলাম এটি তোমাদের ভালোর জন্য। তোমরা যেহেতু 2-3টি ক্লাস মিস করে ফেলছো, তোমরা এটা দেখে নিও যাতে করে তোমাদের সিলেবাস হ্যাম্পার না হয়, কারণ আমরা চাই তোমাদের পড়াশোনার ক্ষতি না হোক। অ্যাট এনি সিচুয়েশন আমরা পড়াশোনা কন্টিনিউ করতে চাই। তোমরা ভিডিওটি দেখে নিবে এবং কোনো কোশ্চেন কমেন্ট থাকলে আমাকে জানাবে। এটা যেহেতু আমাদের গ্রুপ আছে, গ্রুপে কোশ্চেন করতে পারো বা পরবর্তী ক্লাসেও করতে পারো। তো পরবর্তী ক্লাসে, অনলাইন ক্লাসে দেখা হবে তোমাদের বাই দিস টাইম। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া থাকলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।